এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আজকে যেহেতু হাজবেন্ড কাজে যাবেন না, সেই জন্য রিল্যাক্সে সমস্ত সংসারের কাজগুলো সেরে নিতে পারছি। আসলে কালকে দিদির বাড়ি থেকে আসার পর আজকের আর ভালো লাগছে না। উনি বললেন আজকে আর কাজে যাব না, কালকে যাব। তো সেই জন্য একটু ঘুম থেকে লেট করেই উঠেছি। তো ওঠার পরেই কিন্তু সব থেকে প্রথমে ঘর বারান্দা ঝাড়ু দেওয়ার পর পোঁছাপুঁছিটা সেরে নিয়েছি। ঘুরে আসার পর এত পরিমাণে জামা কাপড় বেরিয়েছে, যেটা স্বাভাবিক সবার ক্ষেত্রেই হয়ে থাকে। তো নতুন জামা কাপড়, পুরানো যেগুলো আর কি খুলে রেখে দিয়ে গিয়েছিলাম সেই জামা কাপড়, সেই সাথে মেয়ের তো অনেকগুলো জামা কাপড় বেরিয়ে গিয়েছিল। তো সেই সবগুলোই কিন্তু আজকে একেবারে কাচাকুচি করলাম। তো সেই জন্য অনেক জামা কাপড় ছিল, তাই ঘুম থেকে উঠেই প্রথমে ওগুলো ভিজিয়ে দিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে কাজটা সেরেছি। তারপর একেবারে জামা কাপড়গুলো ধুয়ে গোসলটা সেরে নিয়েছি। আসলে অনেক জামা কাপড় ধুতে গেলে কি হয় বলো তো, পুরো ভিজে যেতে হয়। সেই জন্য আমি অনেক জামা কাপড় হলে এটাই করে থাকি, সকালবেলা জামা কাপড় ধোয়ার সাথে সাথেই গোসলটা সেরে নিই, না হলে ভিজে জামা কাপড় পরে থাকবো। নতুন জামা কাপড় বেশি সময় পর্যন্ত রোদ্দুরে দেওয়া যাবে না, সেই জন্য এই যে সিঁড়ির ভিতরে সিঁড়ির ঘরের ভিতরে একটা দড়ি খাটিয়ে নিলাম। ওখানে কিন্তু যেগুলো একদম পাতলা সেগুলো দিয়ে দেবো। যেমন ওড়নাগুলো তো স্বভাবতই অনেক বেশি পাতলা হয়ে থাকে, তো সেগুলো কিন্তু আমি ভাবলাম ওর ভিতরেই দিয়ে দেবো, তাহলে কিন্তু রং জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। যদিও যেগুলো মোটা মোটা নতুন কাপড়ও রোদ্দুরেতেই দিচ্ছি, তো কিছুক্ষণ পর আধ ঘন্টা 1 ঘন্টা নাগাদ পর এসে সব তুলে নিয়ে যাব। যদিও একটু একটু ভিজে থাকে, সেগুলো ভিতরে বা ঘরের দড়ির মধ্যে বারান্দাতে যে দড়ি খাটানো আছে সেখানে দিয়ে দেবো। বেশিক্ষণ রোদ্দুরে একদমই রাখা যাবে না। তো সেই জন্য এখানে যেগুলো পাতলা একেবারে জামা কাপড় আর সেই সাথে একদমই নতুন, তো সেগুলোই আর কি এখানে হালকা রোদ্দুরে দিচ্ছি। এখানেও কিন্তু প্রচণ্ড পরিমাণে তাপ লাগে, যেহেতু টিনের অ্যালবেস্টার লাগানো আছে না, তো সেই টিনের ছাদের জন্য প্রচণ্ড রোদের তাপ থাকে। আর গরমেতে কিন্তু নর্মালি তাড়াতাড়ি সব শুকিয়ে যাবে, সে কারণে। তো এখানে ঝাঁঝা জামা কাপড় সব ধুয়ে দিয়েছি। ধুয়ে মেলে দেওয়ার পর চলে যাব নিচে নাস্তা করতে। আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। আসলে অনেকটা তাড়াতাড়ি উঠে যে কাজকর্ম সেরে নিয়ে নাস্তা করতে গেলে কি হয় বলো তো, অনেকটা খিদে পেয়ে যায়। আর কালকে আসার পথে কিন্তু আগ্রা থেকে কিছু, আগ্রার ওপর দিয়েই যেহেতু আমাদেরকে আসতে হয়, তো সেই জন্য আগ্রা থেকেই কিছু খাবার দাবারও কিনে নিয়েছিলাম। তো সেই খাবার দাবার এখন কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি, নাস্তাতে আর কি খাবো সেই জন্য। তো এখানে রুটি আর সেই সাথে একটা কেক নিয়েছিলাম। এই যে কাপকেকগুলো হয়ে থাকে, এগুলো কিন্তু ভীষণ মজা লাগে খেতে। স্বভাবতই খুব একটা আমি এখানে তো দেখতেই পাই না, সেই জন্য ওখান থেকেই নিয়ে নিয়েছি। তো ইচ্ছা ছিল 2টো নেব, বাট 2টো ছিল না, একটাই ছিল, শেষ হয়ে গিয়েছিলো। এত পরিমাণে ভিড় ছিল, আসলে বুধবার তো, বুধবারে প্রচণ্ড ভিড় থাকে। তো সেই জন্য আর কি আমি একটাই পেয়েছি, নিয়ে নিয়েছি। আর অন্য দোকানে যে দেখবো সে সুযোগ একদমই হয়নি, প্রচণ্ড জ্যাম আর ভিড় ছিল, সেই জন্য একটাই আপাতত নিয়ে নিয়েছি। আর এখানে রুটিটা কেটে নিয়েছি, নিয়ে সেঁকে নিচ্ছি। আর বাটারও নিয়ে নিয়েছি, বাটারটাও শেষ হয়ে গিয়েছিল সেই জন্য। আর এখানে মেরিগোল্ডের বাটারটাই নিলাম, তো আমুলটা নিইনি, ভাবলাম যে এটা এর আগেও খেয়েছিলাম, খুব একটা খারাপ লাগেনি, সেই জন্য ভাবলাম এটাই থাক, অসুবিধে নেই। তো আগ্রাতে আসার পথে কিন্তু আবারও একটা জামা কেনা হয়েছে, আমার দিদিও ঢুকেছিল, তো তার সঙ্গে আমিও ঢুকেছিলাম। আর সেই সাথে কিন্তু কিছু কেনাকাটাও হয়েছে, সেগুলো কিন্তু এর পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। ইচ্ছা ছিল এই ব্লগেই তোমাদের সঙ্গে শেয়ার করে দিতে, তবে এই ব্লগে শেয়ার করতে পারলাম না, তার কারণ জামাটা এখন আমি আনবক্সিংই করিনি, মানে জাস্ট নর্মালি এমনি ওখানেই দেখেছি। বাড়িতে এসে যে খুলে দেখবো সেই সময়টুকু আমি এখনও পাইনি, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। মেয়েরও একটা জামা কেনা হয়েছে, যেটা আমার দিদি কিনে দিয়েছে, ওই ঈদের সময় কিনে দিতে পারিনি। সেই আসলে ওর জামা কাপড় কেনাটা খুব সমস্যা হয়ে যায়, ওর সাইজের প্রবলেমের জন্য। আগের বছর যে জামাটা দিয়েছিল সেটা কিন্তু পরতে পারিনি, খুব ছোট হয়েছিল, সেই জন্য এই বছরও বলেছে যে ওকে সামনে রেখে তারপর কিনে দেবো। সেই জন্য আসার পথে ও যেহেতু আমাদের সাথেই ছিল, তাই ওকে সামনে রেখে কেনা হয়েছে। তো সেই জামাটাও তোমাদেরকে দেখাবো। আর দিদি কোন জামাটা নিয়েছে সেটা কিন্তু ভিডিওতেই তোমরা দেখতে পাবে, আর আগের ব্লগে, মানে এই ব্লগে নয়, এর পরের ব্লগে। আমি যে জামাটা নিয়েছি পাকিস্তানি, সেটাও তোমাদের সঙ্গে এর পরের ব্লগেই শেয়ার করব।
তো এখানে কিন্তু লাড্ডু আমার অলরেডি ফ্রিজে কেনা ছিল, তো সেই লাড্ডু, কলা আর সেই সাথে রুটি দিয়ে আর চা তো থাকবে, সেটা দিয়ে কিন্তু সকালের নাস্তাটা আগে শেষ করে এত পরিমাণে খিদে লেগে গেছে, ভিডিও করার ইচ্ছাও হচ্ছিল না, কিন্তু কি করব, যেটা কাজ সেটা তো করতেই হবে। তোমাদের মাঝে ব্লগটা তুলে ধরলে সেটাও কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগে না, ওটাও কিন্তু আমার একটা ভালো লাগার জায়গা। তো নাস্তা শেষ করার পর হাজব্যান্ড যেহেতু বাড়িতেই ছিল, তাই ওনাকে দিয়ে একটুখানি মুরগির মাংস আনিয়ে নিলাম, কারণ অনেকদিন হয়ে গেছিলো মুরগির মাংস খাওয়া হয়নি। আসলে উনি বাড়িতে থাকেন না বলে না তেমন একটা কিছু কেনাই হয় না, ওই যে স্কুল মাঠ থেকে আমি যেটুকু পাই কিনে নিয়ে আসি, সবজি বা মাছ এটুকুই কিনতে পারি, ওখানে তো আর গরুর মাংস মুরগির মাংস পাওয়া যায় না, সেই জন্য ওখান থেকে কিনতেও পারি না। আসলে আমাদের এই যে এরিয়াটা সেটা হচ্ছে হিন্দু এরিয়া, এখানে কিন্তু মুরগির মাংস পাওয়া যায়, তবে সেটা কিন্তু হারাম, হালাল নয়, সেই জন্য কেনা যায় না। তবে মাছগুলো কেনা যায়, মাছগুলো কোনো সমস্যা হয় না, আর সবজিও কেনা যায়, তো সেই জন্য ওগুলোই কিনতে পারি। আর উনি বাড়িতে থাকার জন্য আমি ওনাকে দিয়ে মুরগির মাংসটা আনিয়ে নিয়েছি। গরুর মাংসটা কিনতে গেলে আমাকে চটাই যেতে হবে ওনাকে, সেই জন্য। আর বৃহস্পতিবার যেহেতু আমরা দিদির বাড়িতে গিয়েছিলাম বুধবার, আর বৃহস্পতিবারের ব্লগই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর বৃহস্পতিবারে কি বলো তো, বৃহস্পতিবার দিনকে চটাই টোটালি কোথাও গরুর মাংস পাওয়া যায় না, সেই জন্যই আর কি মুরগির মাংসটা আনিয়েছি। তো এখানে কিছুটা পরিমাণে আমি রান্না করছি আর কিছুটা পরিমাণে আমি ফ্রিজে রেখে দিলাম। আর সেই সাথে কিন্তু এখানে অনেকটা বেশি রান্না করিনি, অল্প করে রান্না করেছিলাম। আর সেই সাথে লাউ ডাল করলাম, লাউ ছিল একজনে দিয়েছিল আমাদের বাড়ির পাশেই, তো সেখান থেকে ওনার লাউটা বেশ কচি ছিল, তাই আমি মুসুর ডাল দিয়ে রান্না করলাম। মুসুর ডাল দিয়ে লাউ একেবারে ঘন ঘন করে রসুন ফোড়ন দিয়ে করলে ভীষণ মজা লাগে খেতে, যেটা আমি দিদির বাড়িতে খেয়েছিলাম কাবাব দিয়ে ডালের সঙ্গে, আমার ভীষণ মজা লেগেছে, তো আমি ভাবলাম যে লাউ ডালই করব। তো সেটা এই যে করে নিয়েছি। আর এটা কিন্তু এখন একটু পাতলা লাগছে, তবে রাতের বেলা কিন্তু একেবারে ঘন হয়ে যাবে, তো একটু পাতলা করেছি এই বেলাতে, আর রাতের বেলা ঘন হয়ে যাবে। এই যে মুরগির মাংস, তো এটা দিয়েই আমাদের দুপুরের খাওয়া দাওয়া থাকবে। তো খাওয়া দাওয়াটা শেষ করে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো দিদির বাড়ি যাওয়ার আগে একটা সালোয়ার সেলাই করেছিলাম, যেটা আমার পেন্ডিংয়ে ছিল, অর্থাৎ ফোনেতে ব্লগ করেছিলাম, শ্যুট করেছিলাম, বাট এডিটে দেওয়া হয়নি, তো সেই জন্য আজকের ব্লগে এটা অ্যাড করে দিলাম। তো এই সালোয়ারের প্রচণ্ড পরিমাণে ডিজাইন করা হয়েছিল, তো সেই ডিজাইনটাই এখন করতে বসে পুরো সালোয়ারটা মানে ফিনিশ হয়ে গেছে, শুধুমাত্র হাতা আর সেই সাথে সাইডের ডিজাইনটাই করছিলাম, তবে সাইডেরটাও কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র হাতাটা করলেই হয়ে যাবে। তো সেই হাতাটা করতে বসেই আমি ক্যামেরাটা অন করেছি। তো এই ডিজাইনটা কিন্তু একটা মিষ্টি আমার সাবস্ক্রাইবার, প্লাস আমি যে মিষ্টি আমার জায়ের মেয়ের কথা বলেছিলাম আমাদের পুরনো বাড়িতে, তো সেখানে ওনারই যে আগের বাড়ির যে চুড়িদারটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এটা ওনারই। তো উনি একটু ডিজাইন সালোয়ার পরতেই পছন্দ করে, সেই জন্যই কিন্তু ওনার সবগুলো সালোয়ারের মধ্যেই ম্যাক্সিমাম ক্ষেত্রেই ডিজাইনটা হয়। তো এই যে ডিজাইনটা করলাম, এখন যে রাউন্ড ডিজাইনটা বেশিরভাগ ক্ষেত্রেই চলছে, তো সেই ডিজাইনটাই আর কি উনি করতে বলেছিলেন, আর আমাকে বলেছিলেন যদি পারো করে দেবে, তো আমি বললাম চেষ্টা করলে কোনো কিছুই অসম্ভব নয়, তো সেই জন্য করে দিয়েছি। সেই সাথে হাতে তার একটু ডিজাইনও করলাম, যেটা আর কি ওনার সালোয়ারের সঙ্গে ম্যাচ করে, ওনার গায়ের যে সালোয়ারটা রয়েছে অর্থাৎ কামিজটা, সেই কামিজের মধ্যে এরকম একটা প্রিন্ট রয়েছে, 3 কোনা নিমকি মতো, তো সেই জন্য নিমকি হাতাতে দিয়ে দিলাম। আর সাদা পুঁতি লাগানোর পরে ডিজাইনটা জাস্ট অসাধারণ লাগছিল। এখনও পর্যন্ত যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমাকে প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
তো সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে, শুধুমাত্র এই যে পুঁতিগুলো লাগিয়ে নিলে হয়ে যাবে। তো পুঁতিগুলো আমি স্টিচ করে দিচ্ছি, দেওয়ার পরে আটা দেবো না, আটা দিলে উঠে যাবে। তো এখানে স্টিচ করার যেহেতু অপশন রয়েছে সেই জন্য আমি স্টিচই করে দিচ্ছি একেবারে পাকা করে। আর আমাকে এক নয়, আমার অনেকগুলো দিদি বোনেরাই আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই তুমি পুরো সালোয়ার কামিজ একেবারে কাটিং থেকে স্টার্ট করে একেবারে সেলাই করাটা তুমি শেয়ার করো, প্লিজ শেয়ার করো। তো আমি কিন্তু একটা ভিডিওর মধ্যে পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো, অর্থাৎ একটা ব্লগ তোমাদের জন্য আমি বানাবো যার মধ্যে পুরোপুরি সালোয়ার কামিজ একেবারে কাটিং থেকে স্টার্ট করে একেবারে সেলাইটা পুরোটা শেষ করব। তো আমি সেই অপেক্ষাটাই করছি, তো কবে দেখা যায় তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করতে পারি, কারণ এই মুহূর্তে আমার হাতে আর কোনো রকমের কোনো সালোয়ার কামিজ সেলাই বা কাটিং নেই, সবগুলোই কমপ্লিট করে ফেলেছি সেই জন্য। তো আবারও অর্ডার আসলে সেই অর্ডারের বেসিসের অনুযায়ী তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি কিন্তু সালোয়ার কামিজ কাটিং সেলাই শেয়ার করবো ইনশাআল্লাহ। তো এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে পুরো সালোয়ার কামিজ সেলাই করতে আমি কত টাকা নিই। তো এটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করছে ডিজাইনের উপরে। একেবারে নর্মাল যদি কেউ করতে চায়, মানে একেবারে প্লেনের ওপরে কোনো রকম কোনো ডিজাইন ছাড়া একেবারে সিম্পল সাদামাটা করে যদি করতে চাই, সেক্ষেত্রে কিন্তু 170 টাকা থেকে স্টার্টিং প্রাইস। এবং তারপরে যদি কেউ যদি ডিজাইনটা করে, অর্থাৎ ডিজাইনের বেসিসের আর কি প্রাইসটা বাড়বে। তো যদি হেভি ডিজাইন হয় সেক্ষেত্রে প্রাইস সেই হিসেবে থাকবে, যদি একদম লাইট ডিজাইন থাকে তো সেই হিসেবে লাইট ডিজাইন থাকে। তো মানে লাইট আর কি ডিজাইন থাকলে সেই বেসিসে পেমেন্টটা বাড়ে। তো এই হিসেবেই কিন্তু আমি নিয়ে থাকি। তো বেসিক্যালি নর্মাল যে সেলাইগুলো হয় তার জন্য কিন্তু 170 টাকা করেই নিই, বেশি নিই না, একেবারে খুব কমের মধ্যেই আমি করিয়ে দিই, কোনো সমস্যা হয় না। তো এখানে দেখো হাতাটা কমপ্লিট হওয়ার পর ঠিক কেমন লাগছে। তো চলো সালোয়ারটাকে পুরো ফিনিশ করি, ফিনিশ করার পর তোমাদের সঙ্গে পুরো লুকটা শেয়ার করি। তো এই যে দেখো পুরো সালোয়ার কামিজটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে। এটা কিন্তু পাকিস্তানি একটা পিস, আর কাপড়টা এত পরিমাণে সফট আর এত পরিমাণে পাতলা, এটা অ্যাকচুয়ালি হচ্ছে আদি কাপড়। তো এটা কিন্তু একদম কেউ সিল্ক বা জর্জট ভাববে না, এটা একদম পিওর কটন। আর আদি কাপড় যেটা হয়ে থাকে না পিওর কটনের ওপরে, তো সেই কাপড় একদম নরম আর সেই সাথে কিন্তু অনেক বেশি লাইট ওয়েট, মানে ফুল গরমে যদি পরা যায় তাহলে কেউ বুঝতেই পারবে না সে জামা পরে আছে, এতটাই লাইট ওয়েট একটা জামা। তো দেখো পুরোটাই কিন্তু ফিনিশ হয়ে গেছে। এবারে তোমাদের সঙ্গে পুরো কমপ্লিট লুকটা দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখো হাতাটা দেখতে পাচ্ছ, উনি কিন্তু ফুল স্লিভসই পরে, একেবারে হাফ হাতা বা 3 কোয়ার্টার হাতা উনি পরেন না। উনি যতগুলো সালোয়ার স্টিচ করিয়েছেন পুরো সবগুলোই কিন্তু ফুল স্লিভসই করিয়েছেন, ফুল হাতা। তো সেক্ষেত্রে এই যে সাইডে যে ডিজাইনটা দিয়েছি রাউন্ড যে শেপটা, সেই সেম ডিজাইনটা গলাতে এবং হাতায় পুরো একেবারে কমপ্লিট করেছি। তো এই ডিজাইনটা পুরোপুরি কমপ্লিট করেছি, আর প্যান্টে কোনো ডিজাইন করতে লাগেনি, কারণ প্যান্টের মধ্যে অলরেডি আর কি কাজ করা ছিল সেই জন্য। আর সালোয়ার কামিজেও নিচেটা কাজ করাই ছিল, শুধুমাত্র সাইডে উনি ডিজাইনটা করে দিতে বলেছিলেন যে যদি মোটামুটি করতে পারো এরকম ডিজাইন, এটা আমাকে পিক পাঠিয়েছিল, তো সেক্ষেত্রে করে দিও। তো এই পুরো সালোয়ার কামিজটা সেলাই করার পর আমি ওনার কাছ থেকে প্রাইস নিয়েছিলাম হচ্ছে 250 রুপিস, অর্থাৎ 250 টাকা সেলাই নিয়েছিলাম। তো পুরো আর কি সেলাই মানে কাজটা নিয়ে কমপ্লিট করে, তো খুব একটা সময় লাগেনি, বাট তবুও অনেকটা সময় লেগেছে, যেহেতু ডিজাইনগুলো একেবারেই আমার কাছে নতুন। আমি তো এর আগে তেমন একটা ডিজাইন সালোয়ারে করিনি, সেই জন্য একটু কম প্রাইসে নিয়েছি। যেহেতু যখন একদম দক্ষ হয়ে যাব, একদম হাত ফাস্ট হয়ে যাবে, তখন হয়তো একটু বাড়িয়ে দেবো। তো এখানে এই যে প্যান্টটা তোমাদেরকে দেখাচ্ছি, প্যান্টে কিন্তু অলরেডি কাজ করা আছে, দেখতে পাচ্ছ, সেই জন্য প্যান্টে কোনো কিছুই আমি করতে লাগেনি। আর এটা এ লাইন যে প্লাজো প্যান্টগুলো হয় না, যেটা সিক্রেট প্যান্ট বলা হয় বা পাকিস্তানি প্যান্ট, সেটাই কিন্তু করে দিয়েছি। এটা এ লাইন প্যান্ট হয়েছে, আর এতে লাস্টিকও দিয়ে দিয়েছি। তো এই যে প্যান্টটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো কেমন হয়েছে সালোয়ার কামিজটা সেলাই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর এরপরে কোনো এক ভিডিওতে তোমাদের সঙ্গে অবশ্যই আমি কিন্তু পুরো সালোয়ার কামিজ সেলাই এবং কাটিং শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না, তোমাদের একটা লাইকের মাধ্যমে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনেদের কাছেই পৌঁছে যাবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।